সাথে একমত। তার সাথে একমত এই অর্থে, তার সঙ্গে আমি কিছু সংযোজন করছি। একমত হলো যে যদি ভোট হয় সেক্ষেত্রে নারী ভোটার এবং এই তরুণ ভোটার যারা প্রথমবার ভোট দেবে তাদের মতিগতি অ্যাবসলিউটলি নির্ভর করবে গত 17 মাসে তারা কি দেখেছে, কি বুঝেছে, কতটা সাফার করেছে। এবং একই সঙ্গে যদি তাদের পরিবারের মধ্যে কেউ সাফারার হয়, যেমন ধরুন ঢাকা শহরে ফুটপাতে কত লোক এই মানে পুরো ঢাকা শহরে ফুটপাতে চাঁদা দিচ্ছে। এখন যারা চাঁদা দিচ্ছে তাদের ছেলে সন্তান স্ত্রী কেউ তো চাঁদাবাজদের দলকে ভোট দেবে না নিশ্চিত। আপনি বিএনপি বলেন বা জামাত বলেন কিংবা আওয়ামী লীগ বলেন, যে সকল পরিবারের বিরুদ্ধে ধরুন হত্যা প্রচেষ্টা মামলা দেওয়া হয়েছে, বা ইভেন ধরুন এখন আনিস আলমগীরকে এখন জেলখানাতে রাখা হচ্ছে সাংবাদিক। এখন তার প্রতি যারা সিম্প্যাথাইজড, যে সমস্ত লোকজন ইনফ্লুয়েন্সার আছে, তারা তো এই জিনিসটা পছন্দ করছে না। ফলে এইরকম বিভিন্ন সেক্টর থেকে যে যার অবস্থানে থেকে যাকে ঘৃণা করছে, যাকে অপছন্দ করছে, যার দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভোটে সবসময় তার অ্যাগেনস্টে কাজ করবে। তো যেহেতু এখানে সবচেয়ে বড় দল বিএনপি প্রথম থেকেই আদার দেন কৌশলগত যে জায়গাগুলো জামাত দখল করেছে, সেই কৌশলগত জায়গার বাইরে পথ ঘাট মাঠ টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য এবং মাঝারি গোছের যে সরকারি অফিসগুলো সবগুলো বিএনপির লোকজন দখল করেছে। ফলে তাদের দ্বারা অনেক মানুষ উপকৃত হয়েছে, এটা যেমন সত্য, আবার বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন এই উপকার এবং ক্ষতিগ্রস্তের যে সমীকরণটা দেখা যাবে ভোটের মাঠে যদি ভোট হয় এবং ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি হয়। আর আমি যেটা আগের বার যেটা বলেছি সেটা হলো, যদি এর মানে কি কম্পিটিশন, ধরেন এই ঘটনাগুলো, এই যে চাঁদাবাজির কথা বলছেন দুইজনই মোটামুটি এক জায়গায় প্রায় একই মত, সেই জায়গা কি বিএনপিকে কিছুটা ডাউন করবে এবং জামাতকে কম্পিটিশনের একটা জায়গায় নিয়ে আসবে? আমি এখানে কিন্তু দুটো জায়গায় বলেছি, অর্থাৎ এখানে যারা চাঁদাবাজি করেছে তারা যেমন একসঙ্গে চাঁদাবাজিও করেছে, আবার আর একটা গ্রুপ কিন্তু আবার সমাজের উপকারও করেছে। জি। তো কাজেই ওটা যে ভোটের মাঠে কিভাবে আমরা শুধু, যেহেতু প্রচার হচ্ছে চাঁদাবাজি, নেতিবাচক দিকটা প্রচার হচ্ছে, যেহেতু আপনি চিন্তা করেন যে আওয়ামী লীগ নিজেই তো বলতো যে তারা ক্ষমতা থেকে চলে গেলে 10 লাখ লোক হত্যাকাণ্ডের শিকার হবে। তো আওয়ামী লীগের 10 লাখ তো দূরের কথা, 10 জন লোক তো মরেনি 5ই আগস্টের পরে। তো এই যে সামাজিক যেটা সংহতি শৃঙ্খলা, এটা কারা রক্ষা করেছে? নিঃসন্দেহে এটা পলিটিক্যাল ফোর্স রক্ষা করেছে। এটা তো সামনে আসছে না, এটা কখনোই সামনে আসবে না, বিকজ পজিটিভ দিকগুলো সাধারণত সামনে আসে না। কিন্তু এই মানুষগুলি নির্বাচনের সময় ভোট কেন্দ্রে গিয়ে তাদের মতামতটা ব্যক্ত করবে যদি ভোটের মতো ওরকম একটা পরিবেশ তারা পায়। এবং ওই দিন মানে এখনও ভোটের মাঠে কিন্তু আসলে 10 দিন অনেক দীর্ঘ সময়। এমন আছে যে 24 ঘন্টার মধ্যে মানুষ মতামত যাকে বলে পরিবর্তন করে একটা গণজোয়ার তৈরি হয়ে যেতে পারে। আবার 24 ঘন্টা আগে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে যে গোষ্ঠী মারিত ভোটের যাবই না ওখানে। তো যার জন্য এটা বলা যায় না যে কি হবে। তারপরে এখানে নানা রকম ম্যাটিকুলাস ডিজাইন আছে, বিভিন্ন কথাবার্তা আছে। যেমন আলী রিজা সাহেব হঠাৎ করে, আমার তো নিজেরই ভয় লাগছে এটা নিয়ে, উনি এই যে বলার সুযোগ পেয়ে আমি খোঁচা দিয়ে দিচ্ছি। আলী রিজা সাহেব বলেছেন যে এই যে এখন যে সামনে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনের পরে 6 মাস 7 মাস এই যারা এমপিরা তারা ঘোরাফেরা করবে, এদের দুটো দায়িত্ব থাকবে। প্রথম দায়িত্ব হলো যে এই জুলাই সনদ যেটা আছে এটাকে তারা একটা আইনি ভিত্তি দেবে, জুলাই সনদ। তারপরে এই জুলাই সনদ এটা দেওয়ার পরে দ্বিতীয় যে কাজটি করবে সেটা হলো একটা কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি রূপে এই যে আলিরিয়াস কমিশন যে ভাবে সংবিধানটা পরিমার্জন রিরাইটিং করতে যাচ্ছে, নিঃসন্দেহে ডক্টর মোহাম্মদ ইউনূস চালাবেন, আলেরিয়া যারা চালাবেন, এ তো বাংলা কথা, নিঃসন্দেহে আপনাকে ডাকি নিয়ে তো সরকার পরিচালনা করবে না, আমাকেও ডাকবে না। তো যার জন্য যারা আছে তারাই চালাবে। তো যার জন্য এই যে দেখেন এভরিডে এরকম যে হঠাৎ করে এরকম একটা প্রবলেম হবে, আলিরিয়া সাহেব কথা বলে ফেলবে আর আমরা বুঝতে পারি না। কালকে যদি মনির হায়দার একটা কথা বলে ফেলে, তারপরের দিন যদি বদিউল আলম মজুমদার একটা কথা বলে, শারমিন মুর্শিদ একটা কথা বলে, ডক্টর আসিফ নজরুল বলবে আমি বসে থাকবো কেন, আমিও বলবো, আমার কি মুখ নাই? হ্যাঁ, তো এইভাবে ধরেন এক একটা মুখ থেকে এক একটা কথা বলে যাবে এবং এক একটা অ্যাঙ্গেল তৈরি হবে। সেই অ্যাঙ্গেলটা ভোটের ময়দানে ভোটের মাঠকে কিভাবে উত্তেজিত করবে, কিভাবে আকর্ষণীয় করবে, উই ডু নট নো। আমরা এখন আজকের দিনে যে ঘটনাগুলো ঘটছে, ডে টু ডে যে বিষয়গুলো, এগুলো নিয়ে আলোচনা করছি। বাট আওয়ামী লীগ নিজেই তো বলতো যে তারা ক্ষমতা থেকে চলে গেলে 10 লাখ লোক হত্যাকাণ্ডের শিকার হবে। তো আওয়ামী লীগের 10 লাখ তো দূরের কথা, 10 জন লোক তো মরেনি। 24 ঘন্টার মধ্যে মানুষ মতামত যাকে বলে পরিবর্তন করে একটা গণজোয়ার তৈরি হয়ে যেতে পারে। আবার 24 ঘন্টা আগে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে গোষ্ঠী মারিত ভোটের যাবই না ওখানে।
বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে জামাতের প্রচার এবং প্রোপাগান্ডা এখন তুঙ্গে। জনাব তারেক রহমান সাহেবকে ছোট করার জন্য, তাকে নিয়ে ট্রল করার জন্য এবং তার বিরুদ্ধে নানা রকম ন্যারেটিভ তৈরি করার জন্য জামাতের যে সকল মেশিনারিজ রয়েছে দেশে এবং দেশের বাইরে, তারা যে চেষ্টা করছে সেই চেষ্টার বিপরীতে বিএনপির প্রস্তুতি আমার কাছে যাকে বলা হয় সন্তোষজনক তো দূরের কথা, মানে ন্যূনতম বিএনপির পক্ষ থেকে কোনো রেসপন্ডই করা হচ্ছে না। এটি ভালো হবে না। যেভাবে তারেক রহমান সাহেবের শিক্ষাগত যোগ্যতা, তার অতীতের কর্মকাণ্ড, হাওয়া ভবন, খাম্বা, লাম্বা, এরপর চান্দা মান্দা যা নিয়ে যা কিছু ন্যারেটিভ তৈরি করা হচ্ছে এবং তার রাজনীতি, গুপ্ত রাজনীতি, লন্ডনে চলে যাওয়া, লন্ডনে থাকা, আয় রোজগার ইত্যাদি নিয়ে প্রতিদিন রাজনীতির সভা মঞ্চে ম্যাটিকুলাসলি বিএনপির যারা লোকজন রয়েছেন তাদের চোখের সামনে, মুখের সামনে, মিডিয়াতে জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা যে সকল কথাবার্তা বলছেন, এতে করে বিএনপির যারা সাধারণ ভোটার রয়েছেন তারা অবদমিত হচ্ছেন। আর জামাতের যারা ভোটার, বিএনপি বিরোধী যারা ভোটার, তারা উজ্জীবিত হচ্ছেন। এটি প্রচার গেল এবং প্রোপাগান্ডার বিষয় গেল এবং এটার ইফেক্টটা প্রতিদিনই বাড়ছে। দ্বিতীয়ত হলো বিএনপি যে সকল কর্মকাণ্ড খুব সিরিয়াসলি নিয়েছে, ভীষণ রকম সিরিয়াসলি নিয়েছে এবং এগুলো বলে বিএনপি মনে করছে যে তারা ভালো করতে পারবে। তারেক রহমান সাহেব এই প্রকল্পগুলো, এই কাজগুলো যদি আগামী দিনে করেন তাহলে জনগণ আকৃষ্ট হবেন, ভোট দেবেন। কিন্তু এগুলো বুমেরাং হয়ে পড়ছে। বিএনপি যে ফ্যামিলি কার্ডের কথা বলছে, তারেক রহমান সাহেব 50 লাখ ফ্যামিলি কার্ড দেবেন, এটা নিয়ে জামাত যে ন্যারেটিভগুলো তৈরি করছেন এবং যেখানে শেখ হাসিনার 1 লাখ, মানে বিএনপি দেবেন 50 লাখ, আর শেখ হাসিনা অনেক আগেই 1 কোটি স্মার্ট কার্ড দিয়েছে। এই কথা বলে শেখ হাসিনাকে লাইমলাইটে যেভাবে জামাতের লোকজন নিয়ে আসছে এবং সেই জামাতের লোক নিয়ে আসার পেছনে বিএনপির ফ্যামিলি কার্ডকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছে, তার সঙ্গে সঙ্গে আবার নতুন করে শুরু হয়েছে জনাব তারেক রহমান সাহেবের খাল কাটা প্রকল্প নিয়ে, আর 50 কোটি গাছ লাগানো প্রকল্প নিয়ে নানা রকম ব্যঙ্গ বিদ্রূপ শুরু হয়েছে। আমি একটা একটা করে বলছি। প্রথমত খাল কাটা, উনি বলছেন যে 20,000 কিলোমিটার খাল কাটা হবে। এটা নিয়ে জামাত যে কথাগুলো বলছে সেগুলো বিএনপির কর্ণকুহরে হয়তো ঢুকছে না, তারা হয়তো দেখেই নেই অনেকে। এই জন্য আমি এই কথাগুলো বললাম যেন বিএনপি এটাকে কগনিজেন্সে নিতে পারে। বিএনপির অনেক লোক আছেন যারা আমার ভিডিও দেখেন নীতি নির্ধারণী পর্যায়ে, এই জন্য জিনিসটা আমার মতো করে তারা যে কথাগুলো বলছে সেটাকে একটা মাঝামাঝি জায়গায় এনে আমি বলার চেষ্টা করছি। প্রথমত জামাত যেটা বলার চেষ্টা করছে যে বিএনপির এই খাল কাটা প্রকল্পগুলো হবে অতীতের যে কোনো দুর্নীতি, যে কোনো অনিয়মের চাইতে 100 গুণ বেশি। কারণ 20,000 কিলোমিটার খাল কাটতে গিয়ে পুরো বাংলাদেশটাকে ফোকলা বানিয়ে ফেলবে এবং এটা হবে মানে আগামী দিনের মানে হাওয়া ভবন ভার্সন স্কাই, অর্থাৎ আগের দুনিয়াতে যে হাওয়া ভবন ছিল এটা আসমান পর্যন্ত এই হাওয়া ভবনের দুর্নীতি ছড়িয়ে পড়বে। এই কথাগুলো এই খাল কাটার মাধ্যমে বলার চেষ্টা করা হচ্ছে। কেন তারা বলার চেষ্টা করছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন খাল কাটার উদ্যোগ নিয়েছিলেন তার এই প্রকল্পটা ছিল ব্যর্থ এবং এটার একটা খালও বাংলাদেশে দেখাতে পারবেন না যে জিয়াউর রহমান কেটেছেন সেই খালে এখন পানি আছে বা ওখানে মাটি আছে বা ওটার খালের কোনো চিহ্ন আছে। ফলে ওই সময় রাষ্ট্রের অর্থ ব্যবহার করে তিনি যে কাজটি করেছেন এটা একটা ব্যর্থ প্রকল্প, লস প্রজেক্ট। দুর্নীতির কথা কেউ বলছেন না, কিন্তু লস প্রজেক্ট, অপ্রয়োজনীয় প্রজেক্ট। আর এটাকে তারেক রহমান সাহেব এত বছর পরে এসে একটা সার্থক প্রজেক্ট হিসেবে গ্রহণ করছেন, তার প্রাথমিক যে চিন্তা এটাই রং। দ্বিতীয়ত হলো যে এখন এই মুহূর্তে বাংলাদেশের যে আর্থ সামাজিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে খালের বা খাল কাটার কোনো রকম 1% ভায়াবিলিটি নেই। কেন নেই? আমাদের প্রায় সব জায়গাতেই পানির যে স্তর এটি নেমে গেছে।
100 ফিট, 200 ফিট, 300 ফিট খনন করে কোথাও টিউবওয়েল থেকে পানি উঠানো যাচ্ছে না। তো কাজে আপনি যদি 20 ফিট, 30 ফিট বা 40 ফিট গভীরের কোনো খাল কাটেন, সেই খাল দিয়ে যদি আপনি অনবরত ডিপ টিউবওয়েল থেকে পানি উঠিয়ে খালে ছেড়ে দেন, ওই পানি ওই মাথায় যাবে না। ধরেন 20 কিলোমিটার একটা খাল করলেন, 20 কিলোমিটার পাড়ি দিয়ে আপনার পানি ওদিকে যাবে না, বিকজ পানি খেয়ে ফেলবে। বিকজ সেই আপনার তো পানির স্তর নেই, বেশিরভাগ জায়গাতে পানির স্তর নেই। এমনকি বর্ষাকালে যদি আপনি এখানে পানি রিজার্ভ করতে চান, ওটাও আপনি পারবেন না। সূর্যের আলো পানি খেয়ে ফেলবে এবং ওই যে ভূগর্ভস্থ যে পানি শূন্যতা রয়েছে, সেই শূন্যতার কারণে ঠিক বৃষ্টি হবে, অল্প সময়ের মধ্যে সেটা আবার নিয়ে যাবে নিচে। 3 নম্বর হলো যে আমাদের এখন যে কৃষি ব্যবস্থা, সেই কৃষি ব্যবস্থাতে প্রতি ইঞ্চি জমির মূল্য এত বেশি যে এখানে কোনো আবাদি জমির মধ্য দিয়ে বা কোনো একটা এলাকা দিয়ে খাল খনন করে কোনো রকম এখান থেকে শুভ ফল পাওয়া সম্ভব নয়। তো কাজে এই যে খাল কাটার নামে 20,000 কিলোমিটার খাল কাটার নামে যা কিছু বলা হচ্ছে, এটা মূলত দুর্নীতি, অনিয়ম করার একটা প্রকল্প হবে এবং এটার কোনো রকম বাস্তবতা নেই। কোনো অংশে এটি বাংলাদেশের জন্য ভায়াবল কেউ প্রমাণ করতে পারবে না। এমনকি আমাদের যে এখন কৃষিভিত্তিক অর্থনীতি বা সেচ ব্যবস্থা, যেটা একটা সময় খাল কেন্দ্রিক ছিল, নদী কেন্দ্রিক ছিল, এখন এটা অ্যাবসলিউটলি, এখন দেখেন অনেক জায়গাতে কিন্তু ওই যে বললাম ভূগর্ভস্থ পানি নেমে যাওয়ার কারণে কাঁচা ড্রেনও করে না। অনেকে সব জায়গাতে কৃষি জমিতে পানি দেওয়ার জন্য পাকা ড্রেনের ব্যবস্থা করতে হয়। পাকা ড্রেন ছাড়া পানি কৃষি ক্ষেত্রে গিয়ে পৌঁছে না, তার আগেই পানি শেষ হয়ে যায়। তো এই জিনিসটি তো তারেক রহমান সাহেব 17 বছর বিদেশে ছিলেন, তার যারা এক্সপার্ট আছেন তাদের এই জিনিসটা বোঝার কথা। কাজে নতুন করে এই খাল কাটা প্রকল্প আসলো কেন? এরপর দ্বিতীয়, আপনাদের মনে আছে যে 2001 থেকে 2006 সনে তারেক রহমান সাহেবের একটা মানে প্রকল্প ছিল, আলোচিত সমালোচিত প্রকল্প ছিল ছাগল প্রকল্প। তো এখন সবাই জামাতের লোকজন বলছে এই যে খাল কাটা দিয়ে শুরু হলো, এরপরে তারা বলবে আমরা ছাগল লালন পালন করব, ছাগল প্রকল্প। আর ছাগল প্রকল্প বাংলাদেশে এখন একেবারেই, মানে যদি শেখ হাসিনার জামানাতে একটা ওয়ান অফ দ্য সাকসেসফুল প্রকল্প তারা করতে চেয়েছিল, একটি বাড়ি একটি খামার, শুনতে দেখতে বুঝতে অসাধারণ। বিশ্বাস করেন হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে। একটা সিঙ্গেল, মানে একটি বাড়ি একটি খামার প্রকল্প তারা করতে পারেনি। তো কেন? এর কারণ হলো যে এখন আসলে কেউ যদি 10টা ছাগল লালন পালন করতে চায় বা 2টো গরু লালন পালন করতে চায়, একটা খামার করতে চায়, এটা আমাদের এই বর্তমান সমাজে ভায়াবল নয়। ছাগলের ঘাস, ছাগলের খাবার এবং ছাগল থেকে শুরু করে এখন গরুর অসংখ্য রোগ বালাই হয়। ছোট ছোট খামারিরা তাই দেখা যাচ্ছে যে গবাদি পশু লালন পালন করতে পারে না এবং প্রায়ই গরু মারা যায়, ছাগল মারা যায়। তারপরে শেষে 5 বছর একটা গরু লালন পালন করে বা 2 বছর একটা ছাগল লালন পালন করে তার পিছনে তার যে কস্টিং যায়, সেই কস্টিংয়ে সে বিক্রি করতে যায়, এগুলো কাজ হয় না, মানে অনেক লস হয়ে যায়। ফলে অনেক বাড়িতে গ্রামগঞ্জে শখের বসে কিছু মুরগি লালন পালন করে, গরু লালন পালন করে, এটা জাস্ট নেহার শখের বসে, গ্রাম্য যে গৃহস্থ মন মানসিকতা। কিন্তু কমার্শিয়াল যে ভায়াবিলিটি এটা হয় না। এখন এটা চলে গেছে বড় বড় খামারিতে, যারা কমার্শিয়ালি এই ধরনের খামার পরিচালনা করতে পারেন। কোটি টাকা থেকে শুরু করে হাজার কোটি টাকার প্রকল্প এখন বাংলাদেশে চলছে। তো কৃষি ক্ষেত্রে, তারপরে শেষে পোলট্রি ক্ষেত্রে, তারপরে মাছ চাষের ক্ষেত্রে মেগা প্রকল্পগুলো এখন তারা ভালো করছে। বেঙ্গল মিট ভালো করছে, প্রাণ ভালো করছে। তারপরে শেষে অন্য যে সকল কর্পোরেট হাউস এখানে এগিয়ে এসেছে, এসিআই থেকে শুরু করে অন্যান্য প্রতিষ্ঠান, তারাই এখানে ভালো করছে। এখানে এখন ক্ষুদ্র কৃষি বা ক্ষুদ্র খামার এটা একেবারে সম্ভব নয়। ফলে যদি তারেক রহমান সাহেবের মাথা থেকে আবার সেই ছাগল প্রকল্প বের হয়ে যায়, তখন জামাতের লোকজন 32টা দাঁত বের করে কিলবিলিয়ে হাসবে যে দেখো দেখো দেখো, বলছিলাম না। সেকেন্ডলি আর একটা ঘটনা ওই সময় ঘটেছিল, যখন সরকার পতন আন্দোলনের তুঙ্গে, বিভিন্ন রকম তুঙ্গে, সরকার পতন হয়ে যাওয়ার বোধহয় সপ্তাহখানেক আগে, তখন প্রয়াত আরাফাত রহমান কোকো এবং জনাব তারেক রহমান সাহেব দুজনে ক্রিকেট খেলছিলেন। দেশ যখন সারা দেশে উত্তাল
এই শেখ হাসিনার পতনের 3-4 দিন আগে যেরকম অবস্থা ছিল ওই রকমই সরকারের বিরুদ্ধে আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল। তখন নিজে রিল্যাক্স হওয়ার জন্য বা তারা যে ভীত সন্ত্রস্ত নন, তারা এগুলো আন্দোলন কেয়ারই করছেন না, এটা প্রমাণ করার জন্য দুই ভাই ক্রিকেট খেলছিলেন। তখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে এই আন্দোলন নিয়ে আপনার মতামত কি? তিনি বলেন যে আন্দোলন নিয়ে আমি ভাবছি না। তাহলে কি নিয়ে ভাবছেন? বলে আমি খেজুর নিয়ে ভাবছি, খেজুর চাষ নিয়ে ভাবছি। কি খেজুর? সৌদি আরব থেকে সেই খেজুর এনে বা খেজুরের গাছ এনে বাংলাদেশে কিভাবে আবাদ করা যায় এই চিন্তা করছি। ভালো কথা। এখন এই যে আমাদের দেশে কি হচ্ছে, আমাদের দেশে এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু খেজুর চাষ প্রকল্পটা বেশ লাভজনক। সৌদি আরব থেকে অনেক কৃষক বাংলাদেশ থেকে গেছেন, সৌদি আরব থেকে এগুলো প্রযুক্তি শিখে এসে বাংলাদেশে দিতে আসছে, তারা এই খেজুর চাষ করছেন এবং সবাই লাভজনকভাবে এই পেশাটাকে নিয়ে গেছেন। অনেকে মানে 30-40 হাজার টাকা করে একটা খেজুরের গাছ কিনে নিয়ে তারা এই সৌদি খেজুর চাষ করছেন। এটা খুব কমার্শিয়াল ভায়াবিলিটি কতটা আছে আমি বলতে পারবো না, কিন্তু বাড়িতে সৌদি আরবের একটা খেজুর গাছ আছে এবং সেখান থেকে খেজুর হচ্ছে, এটা দেখে অনেক খামারি, অনেক বাড়িওয়ালা, অনেক জমির মালিক তারা খুব আনন্দ পাচ্ছেন, তৃপ্তি পাচ্ছেন। তো তারেক রহমান সাহেব এটা ওই সময় চিন্তা করেছিলেন, ভালো কথা, এটা তো এখন বাস্তবে হয়ে গেছে। হয়তো আরও এটাকে কমার্শিয়ালি করলে আরও ভালো হবে, ওয়েল অ্যান্ড গুড। কিন্তু যদি এই মুহূর্তে তারেক রহমান সাহেবের মুখ দিয়ে আবার সে আগের কথায় বের হয়, তাহলে বলবে আরে বাবা রে বাবা, দেশ যখন পুলসে জ্বলছে, দেশের ব্যাংকগুলো যখন খালি হয়ে গেছে, 23,000 কোটি টাকা, 23 লক্ষ কোটি টাকা যখন দেনা দেশে দেশের বাইরে, লোকাল এবং বিদেশি মিলে 23 লক্ষ কোটি টাকা আমরা দেনা, লোকালি ব্যাংকগুলো যেভাবে ফল করেছে, লোনগুলো যেভাবে ফল করেছে সব মিলিয়ে, তো সেখানে 23 লক্ষ কোটি টাকা দেনার বিপরীতে যদি কেউ খেজুর গাছ নিয়ে চিন্তা করে, খেজুর প্রকল্প নিয়ে চিন্তা করে, তাহলে এর সাথে খেজুরের আলাপ আর হতে পারে না। তখন বলবে যে তার মাথা থেকে এই সমস্ত খেজুরের জিনিস বের হচ্ছে। তো এই বিষয়গুলো মানে জামাত শুরু করছে বা শুরু করবে, নিশ্চিত আপনি লিখে রাখেন। আর শুরু তারা যে করেছে এটার আওয়াজ এখনো বিএনপির লোকদেরকে যাকে বলা হয় এখনো তাদের মধ্যে সাড়া ফেলেনি। তারা বুঝতে পারছে না যে এটার পরিণতি কী হবে। এরকম 3-4টি ন্যারেটিভ 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে অনেক কিছু, অনেক সিদ্ধান্ত গ্রহণ, অনেক পরিবেশ পরিস্থিতি থেকে শুরু করে অনেক সংঘাতময় পরিস্থিতি তৈরি করতে পারে। আপনাকে যদি কেউ একজন লোক হঠাৎ করে, আপনি একজন ভদ্রলোক পেট ভরে খেয়ে আসছেন খাসির মাংস দিয়ে, খাসির চাপ দিয়ে, অথবা খাসির সেই লেগ রোস্ট, আল রাজ্জাক থেকে লেগ রোস্ট দিয়ে আপনি খেয়ে আসছেন, খেয়ে এসে এমন একটা লোক কথাবার্তা বললো, মেজাজ গরমে সেটা আপনি বমি করে দেবেন, সব বের হয়ে যাবে পেট থেকে। এখন প্রত্যেকটা লোক যারা এখন রাজনীতির ময়দানে রয়েছেন, নির্বাচনের ময়দানে রয়েছেন, তারা এক্সট্রিম পর্যায়ে উত্তপ্ত অবস্থায় আছেন। এখানে একটা ডিম কেউ মারলে মাথা ফেটে যায়, মানে মানুষের বুদ্ধি শুদ্ধি এখন এমন একটা পর্যায়ে চলে আসছে যে আপনি যদি কারো মাথায় একটা ডিম মারেন, সে সঙ্গে সঙ্গে ভয়ে অভিনয় করতে গিয়ে বা প্রতিপক্ষের সহানুভূতি লাভের জন্য সে বলে যে ডিম লেগে আমার মাথা ফেটে গেছে, আমার ঘাড়ের হাড্ডি ভেঙে গেছে, আমার হাত ভেঙে গেছে, ব্যান্ডেজ লাগিয়ে ঘুরতে থাকবে। তো এইরকম পরিবেশ পরিস্থিতিতে মানে মানুষ পড়ে যায়। অনেক সময় দেখা যাচ্ছে না, আমরা খুব মানে মস্কারা করে বলতাম যে চোখ বুজে সে খুব লজ্জা পাচ্ছে, চোখ ঢেকে আছে, খুব লজ্জা পাচ্ছে, ওদিকে সে উলঙ্গ হয়ে সে ঘুরে বেড়াচ্ছে, তার সর্বাঙ্গ দেখা যাচ্ছে, কিন্তু তার ভীষণ লজ্জা। আপনি তার সামনে একটা লজ্জার কথা বলছেন, লজ্জায় সে চোখ ঢেকে ফেলছে, এরকম একটা অবস্থা। এখন এই যে একটা উত্তপ্ত অবস্থার মধ্যে মানুষ যখন অস্থির, রাজনৈতিক দলগুলো আরও অস্থির, মেজাজ হারাচ্ছে, কখন কি বলা দরকার, কি করা দরকার, এই জিনিসগুলো না ভেবেই একটার পর একটা কর্মকাণ্ড করে যাচ্ছে, ঠিক সেই সময়টাতে যখন আপনাকে টিটকারি করে, মস্করা করে কেউ একটা মারাত্মক আক্রমণ করবে, বা ছোট্ট একটা ডিম, মুরগির ডিম না, একটা টিকটিকের ডিম আপনার মাথার উপরে ফেললো, আপনি মনে করলেন যে ও মাই গড, অ্যাটমিক বোমা ফেলেছে, বা হাতুড়ি দিয়ে একটা পিটুনি দিয়েছে, কাজে আপনি হাউ মাউ করে কান্নাকাটি শুরু করলেন। ওই যে অনেকগুলো প্রাঙ্ক ভিডিও আপনি দেখবেন যে একজন মহিলা বা একজন পুরুষ যাচ্ছে, যাওয়ার পর তার পাশ দিয়ে একটা কুকুর একজন লোক নিয়ে যাচ্ছে, ট্রেন কুকুর। তো কুকুরটা যখন পিছনে গেল, মেয়েটা দেখলো যে কেউ একটা কুকুর যাচ্ছে, হঠাৎ করে কুকুরটা ঘেউ করে
শব্দ করলো, কুকুর কিন্তু কিছুই করে না, কুকুর চলে গেছে। পিছনে যে লোকটা দাঁড়ানো থাকে সে করলে কি, হাতে কতগুলো রক্ত মেখে ওই মহিলা বা পুরুষের পায়ে একটা ছোট খামচি দিয়ে দিল। মুহূর্তের মধ্যে ওই ভদ্র মহিলা বা পুরুষ এমন কান্না শুরু করলো, মনে হয় কুকুরে কামড় দিয়ে তাকে রক্তাক্ত করে ফেলছে, সে সঙ্গে সঙ্গে চিৎ হয়ে পড়ে গেল। এটা হলো মানুষের সাইকোলজিক্যাল একটা অবস্থা। এই যে আমাদের যে সাপে কামড় দেয়, শতকরা ৯৯% সাপ কিন্তু নির্বিষ, বিষ থাকে না। কিন্তু ওই যে সাপে কামড় দিয়েছে, এই ভয়ে ৯৯% লোক বিষ আক্রান্ত না হয়ে হার্ট অ্যাটাকে মারা যায়। সাপে কামড়ের যত রোগী মারা যায়, ৯৯% রোগী মারা যায় হার্ট অ্যাটাকে, সাপের বিষে নয়, ভয়ে। তো ওইরকম যে একটি অবস্থা এখন চলছে বাংলাদেশে, বিএনপিকে রাগিয়ে দেওয়ার জন্য। এর কারণে বিএনপির সাথে তো শক্তিতে পারবে না যারা, বিএনপির সঙ্গে যারা জনপ্রিয়তায় পারবে না, তারা বিএনপির বিরুদ্ধে কৌশল প্রয়োগ করে বিএনপির জনপ্রিয়তাকে ধস নামানোর চেষ্টা করবে এবং বিএনপির মেজাজ গরম করে দিয়ে এমন একটা কাণ্ড যেন বিএনপি করে বসে, সব মানুষ যেন সিসি করতে থাকে। তারই প্রেক্ষিতে রাজনীতির ময়দানে যে কথাগুলো ন্যারেটিভ হিসেবে, বিএনপির মাস্টার প্ল্যান হিসেবে সামনে আনা হচ্ছে, যেমন এই খালকাটা প্রকল্প, বা যদি বলা হয় ছাগল প্রকল্প কিংবা খেজুর প্রকল্প, এই প্রকল্পগুলো নিয়ে প্রতিপক্ষ যথেষ্ট সেই সমালোচনা করতে পারবে। তো কাজেই বিএনপি যেটা অনিবার্য, তারা বিজয়ী হবে, তাদেরকে স্বপ্ন দেখাতে হবে না, কোনো কিছু করতে হবে না। এমনকি যে তারা বলছে, আর একটা ভিডিও করবে সেটি নিয়ে, তারেক রহমান সাহেব বলছেন তিনি চাঁদাবাজি বন্ধ করবেন ক্ষমতা আসলে। তো তিনি যেখানে চাঁদাবাজির ৯৯% অভিযোগ, 99.99% অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এই মুহূর্তে, তো তিনি যদি বলেন যে আমি চাঁদাবাজি বন্ধ করব, তো এর চেয়ে হাস্য করার কোনো কথা হতে পারে না। তো কাজেই এগুলোর ব্যাপারে, কথা বলার ব্যাপারে চিন্তা ভাবনা করে যদি কথা বলা হয়, আগামীতে যে 10 দিনের সময় আছে, এই 10 দিনে অনেক কিছু ঘটে যেতে পারে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। ফিরোজ, আপনি একটা জিনিস খেয়াল করেছেন যে হঠাৎ করে দেখলাম যে গতকালকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে গণভোটে সরকারি কর্মকর্তা কর্মচারীরা গণভোটে অংশ নেওয়ার ব্যাপারে বলতে পারবেন, কিন্তু হা অথবা না কোন দিকে ভোট দিবেন সে ব্যাপারে কিছু বলতে পারবেন না। এইটুকু বলে, কারণ তারা যেহেতু সরকারি কর্মকর্তা কর্মচারী, জনগণের অর্থে তারা লালিত হচ্ছেন, অতএব বলতে পারবেন না। কিন্তু পরে আবার উনি ব্যাখ্যা দিতে গেলেন যে উপদেষ্টারা নাকি পারবেন, উপদেষ্টারা পারুক, সমস্যা নাই, কিন্তু বিভিন্ন সরকারি অফিসে অলরেডি যে সমস্ত ব্যানার লাগানো হয়েছে সেগুলোর কি হবে? দেখেন, মানে এটা কি বলবো, এবার গণভোটের একটা 12টা বাজায় দিচ্ছে সরকার। গণভোটটা নর্মালি হয়ে যেতে পারতো, কিন্তু সরকারের আচার আচরণে এমন আতঙ্কিত মনে হচ্ছে যে সংসদ নির্বাচনটা হচ্ছে ওই জামাত বিএনপি, ওখানে যে খুশি পারে আসুক, আর গণভোটে যদি না জয়যুক্ত হয় তাহলে বোধহয় আমার পতন ঘটবে। অদ্ভুত দুইটা নির্বাচন হচ্ছে, যেই নির্বাচনের সরকার ওই সংসদ নির্বাচনে তার খুব একটা মাথা ব্যথা নেই, তার মনে হচ্ছে ক্ষমতায় থাকা তার একমাত্র হলো যে গণভোটে। আমি জানি না কি মানে এর রহস্য আছে বা এর মধ্যে কি বিধিবিধান আছে যে গণভোটে যদি না জয়যুক্ত হয় তাতে সরকারের কি, আর হা জয়যুক্ত হলে তাতে সরকারের কি। আগে দেখেন এক সময় ওই ক্ষমতা বৈধতা না অবৈধতা জিয়াউর রহমান বা এরশাদ তারা আগে করছে, সেটা তাদের ক্ষমতায় থাকার বিষয়টা যুক্ত। এখানে তো তাদের ক্ষমতার কোনো বিষয় নেই, এখানে যে বিষয়গুলো সেই বিষয়গুলো আবার রাজনৈতিক বিষয়। সেই বিষয়গুলো গণভোটের এই সিস্টেমটা না থাকলেও এটা হচ্ছে আপনার পার্লামেন্টে যখন হবে তখন প্রত্যেকটা দল তার কমিটমেন্ট অনুযায়ী সেগুলো বাস্তবায়নের চেষ্টা করবে। এখন কতগুলো করবে কতগুলো করবে না সেটা নিয়ে একটা বিতর্ক থাকতে পারে। 5 বছরে যদি 5টাও হয় সেটা আগায় গেলাম, তারপরে 5 বছরের আরো 5টা হলো, এইভাবেই হচ্ছে ধারাবাহিক। এটা পুরোটাই রাজনৈতিক বিষয়। কিন্তু দেখেন, পৃথিবীতে যারা মানে নির্বাচন জানে যে সরকার মানে যখন নাকি মেশিনারিজ গুলো যখন নাকি নির্বাচনের সময়কালে সবাই তখন তারা হয় সহায়ক ভূমিকা, অর্থাৎ তারা একটা নিরপেক্ষ থাকবে, জনগণ স্বাধীনভাবে ভোট দেবে। কিন্তু এখানে সরকারের পক্ষ থেকে বলতেছে যারা না ভোট দেবে তারা হচ্ছে স্বৈরাচারের দোষর, আর জামাতের পক্ষ বলতেছে যে না হলেও গোলামি।
আর হা হলো আজাদি। তাহলে আপনি দোসর আমি হওয়ার জন্য কেন না ভোট দেবো, আর গোলামি হওয়ার জন্য কেন আমি না ভোট দেবো? তাহলে এই না ভোটের বিধানটাই রাখছেন কেন? শুধু হাই হইতো, তাহলে মানুষ বোঝা যেত যে এত ভাগ মানুষ শুধু হাতে ভোট দিচ্ছে। নাটা রাখলেন কেন? তাহলে ধরেন এখন দাড়ি পাল্লা হলেও জান্নাত, আর ওই ধানের শীষ হলো ওই দোজক, তাই কি? সেরকম হয়ে গেল না বিষয়টা? আপনি যদি যখনই নাকি একটাতে ট্যাগ দিচ্ছেন একটা নির্দিষ্ট ভোটের অবস্থানে, তখনই তো হয়ে যাচ্ছে যে তাহলে অন্যটা হলো খারাপ। আর এটা মানে বোঝা দরকার যে নির্বাচনে সরকার, নির্বাচন কমিশন, পুলিশ, প্রশাসন সবাই থাকে হচ্ছে তারা আয়োজকের ভূমিকা থাকবে, তা আয়োজকরা থাকবে নিরপেক্ষ। আজকে আমি দেখলাম স্বাধীন মালিকের বক্তব্য দেখলাম, নির্বাচন কমিশনের বক্তব্য দেখলাম, তুলির বক্তব্য দেখলাম, সবাই কিন্তু মনে করতেছে যে সরকারের এখানে নিরপেক্ষ থাকা উচিত। এখানে তার কোনো সরকারের যে কর্মচারীরা তারা তো আবার জনগণ, তারা নিশ্চয়ই কোনো না কোনো মানে দলের মানে মার্কায় ভোট দেবে, সেটা তো জনগণ হিসেবে দিবে, হ্যাঁ নাটাও তারা জনগণ হিসেবে দিবে। কিন্তু যখন ওই চেয়ারে বসে উপদেষ্টা, উপদেষ্টা কারা? তারা তো সরকারকে রিপ্রেজেন্ট করে। তো সরকারের কর্মচারীদেরকে যারা রিপ্রেজেন্ট করে, তো সরকারি তাদের ক্ষেত্রে হ্যাঁ ভোট তারা প্রচার চালাইতে পারবে। তাহলে তো তার নিচের যে অধস্তন যারা, তারা থাকবে আবার নিরপেক্ষ। মানে একটা মানে জগা খেচুড়ো মানে একটা অবস্থা, এটা মানে কোনো ব্যাখ্যায় আপনি মানে কোনো হিসাব মিলাইতে পারবেন না। এটা কেন আমার কাছে মনে হয় কি, তারা মনে একটা আতঙ্কে ভুগতেছে। মনে হচ্ছে যে ওই যে একটা অদৃশ্য শক্তি বা ছায়া তাদেরকে মনে হয় তাড়া করতেছে। সেটা হচ্ছে যে 30-40% ভোট রিপ্রেজেন্ট করে যে শক্তি আওয়ামী লীগ, তারা তো মাঠে নেই, মানে প্রকাশ্যে নেই। এই যে অপ্রকাশ্য শক্তিকে সবাই ভয় পায়। যেমন এখন জামাতের বিষয়টা এখন সবাইকে আতঙ্কগ্রস্ত করছে, যে মনে হচ্ছে যে বিএনপির মধ্যে বোধহয় অর্ধেক লোকই বোধহয় গুপ্ত সুপ্ত এই জামাতের লোকজন, সরকারের মধ্যে মানে সবে ভয়টা ধরাই দিচ্ছে। মানে ট্রেনটা হচ্ছে খারাপ, গণতন্ত্র থাকবে, মুক্ত ইয়ে থাকবে। আমি আপনাকে চিনবো যে আপনি কোন দলের পক্ষ বা আপনি কোন মতাদর্শ, আপনি আমাকে চিনবেন। কিন্তু আপনি যখন মুখে শুনবেন আমার একটা ভিতরে আর একটা, তখন তো আমাকে নিয়ে একটা কনফিউশন তৈরি হবে। তো এখন অবস্থা হচ্ছে, সরকারের অবস্থা হচ্ছে তারা মনে করতেছে ওই যে 30-40 ভাগ ভোট, ওরা যদি দলে দলে ওরা অন্য কোনো ভোট না দিয়ে যদি এটাতে না ভোট দিয়ে মনে করে সরকারের পতন ঘটাইতে হবে, তাহলে বোধহয় মানে আমার এই শেষ হয়ে যাবে। তো এই একটা আতঙ্কের থেকে তারা একদম মাঠে নামছে। তাদের মাথায় কিন্তু সংসদ নির্বাচন না, সংসদ নির্বাচনটা তারা ছেড়ে দিছে নির্বাচন কমিশনের উপর। আর তারা দায়িত্ব নিচ্ছে হচ্ছে হা না ভোটের পক্ষে। এই ধরনের বিভাজন, এই ধরনের তাদের সম্পৃক্ততা, এটা অপ্রত্যাশিত। এটা একেবারেই একটা দেশের যে একটা অস্বাভাবিক একটা পরিস্থিতি বিরাজ করতেছে, এটা এইগুলোর মধ্য দিয়ে সেটা কিন্তু বোঝানো যাচ্ছে। আরেকটা জিনিস আপনি দেখবেন যে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, আমি দেখছি যেন মানে প্রার্থীদের মধ্যে এক ধরনের অসহিষ্ণুতা যেন দেখা যাচ্ছে। ঠিক আছে, কথার যুদ্ধ চলছে চলুক, কিন্তু এই যে ডিম নিক্ষেপ, ময়লা পানি নিক্ষেপ, আবার সেটাকে কেন্দ্র করে ডিমের আঘাতে সারি সারি ব্যক্তিদের মাথায় ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ, এইগুলি কেমন নাটক চলছে? এটা কি খুব প্রয়োজনীয় ছিল? খুব ব্যাপারটা কিন্তু আমার কাছে ক্লিয়ার মনে হচ্ছে না। এটাকে কেমন দেখছেন? আপনাকে দেখায় একটা দৃশ্য দেখেন, এই ক্যাপের ব্যান্ডেজ করছে। হ্যাঁ, মানে ব্যান্ডেজ। এইগুলি কোন কথা? ডিম এবং পানি নিক্ষেপে কেউ কি আহত হয় কোনোদিন? কোনোদিন হবে না। কিন্তু আপনি একটা ছবি দেখছেন, একটা ছবি দেখছেন, একটা ছেলের মাথার মধ্যে ক্যাপ লাগানো, ক্যাপের উপরে ব্যান্ডেজ লাগানো হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি। মানে এটা এই যে দেখেন, এই যে এই ছেলেটা দেখেন, দেখেন একটু আগে সে কি বলছে আর একটু পরে তার মাথায় ব্যান্ডেজ। দেখেন মানে এরা কি মানুষকে পাগল ছাগল মনে করে?
হ্যাঁ 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 হ্যাঁ, একটু আগে সে একদম সুস্থ। ও, মানে কি বলবেন আর কি, এগুলি খুবই খারাপ ট্রেন্ড। আপনি দেখেন, আমি সত্যি কথা বলতে কি, এই প্রজন্মের পরে তো মানে আমাদের একটা ভরসা ছিল, আমরাও একটা মানে মুক্তি পাইতে চাচ্ছিলাম যে একটা তৃতীয় একটা স্রোত হবে, তরুণরা প্রতিনিধিত্ব করছে। কারণ আওয়ামী লীগ, বিএনপি, জামাত এগুলি দেখতে দেখতে তো আমাদের একেবারে ইয়ে হয়ে গেছে। মানে আমরা একটা নতুনত্ব দেখতে চাচ্ছিলাম। এখন দেখা যাচ্ছে পুরনোরা নতুনত্ব ধারণ করে করছেন। তারেক রহমানের যেভাবে কন্ট্যাক্ট করতেছে, জনসভাগুলো যেভাবে কথা বলতেছে, আমি তো এইটা চাচ্ছিলাম। চট্টগ্রামে যে দেখেন, সে পোলো গ্রাউন্ডের এতে যে প্রথমে যে আগে তরুণদের সকালবেলায় আগে তাদের সাথে মিট করছে, হ্যাঁ, এইটা তো তাদের করার কথা। তরুণদের মধ্যে বেশি বেশি যাবে তারা, তো তারা যাচ্ছে পাবলিকের মধ্যে যে এক ধরনের উস্কানি। আপনি এতগুলো আসনে নির্বাচন হচ্ছে, ঢাকা 8-এ এই উত্তেজনা তৈরি করার অর্থটা কি? আপনি কাউকে যখন চাঁদাবাজ বলতেছেন, আপনি নির্দিষ্ট ভাবে বলেন যে অমুক চাঁদাবাজ যে অভিযোগ আছে এবং তারে, এবং আপনি এটা বললে হবে না, এই প্রচার চালালে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন। আপনি এটা সুনির্দিষ্ট ভাবে আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ বা নির্বাচন কমিশনে আপনি অভিযোগ করবেন। আপনি কি এমন ঘটনা ঘটলো যে আপনি হঠাৎ করে এই ইয়ে করতেছেন? তাহলে শুধু ঢাকা 8-এ কেন, তাহলে আপনি সারা বাংলাদেশে ঢাকা শহরে আরো অন্যান্য আসনে সব আসনে নেমে পড়েন। মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন? কোন কোন প্রার্থীকে টার্গেট করে এইভাবে মানে প্রবাদ দিয়ে, যেটা প্রমাণ ছাড়া আপনি, এটা তো ঠিক না। এই উত্তেজনা ছড়ানোর পর তারপরে আবার এখন প্রতিরোধের সম্মুখীন হচ্ছে বিভিন্ন জায়গায় জায়গায়। দেখলাম মহিলারা বলতেছে যে কারে সন্ত্রাসবাদ বললেন, উনি তো আমাদের পাশে দাঁড়াইছে। এরকম অনেকগুলো আমি দেখতেছি। তার মধ্যে দেখলাম ডিমে আহত হয় কেউ, তো অদ্ভুত ব্যাপার। মানে এই ডিম ছোড়াটা, এটা আপনি কেজরিওয়ালটা থাপ্পড় পর্যন্ত মারছে, জুতা পর্যন্ত মারছে, এগুলো তো আহ, মানে ঘটছে। তো ডিমটা তো একটা মানে খুবই কমন, অনেক পুরনো একটা কালচার। এটা দিয়ে মামলা মোকদ্দমা হয়, বা এটা দিয়ে আহত হয়ে ওইভাবে ব্যান্ডেজ বেঁধে সংবাদ সম্মেলন করে মানে একেবারে মির্জা আব্বাসকে চাঁদাবাজ বলে এবং তার বিরুদ্ধে আহ, এইভাবে বক্তব্যগুলো প্লেস করতেছে। এতে হয় কি, সময়টা ক্ষেপণ হচ্ছে। দেখেন, জামাত ইসলাম কিন্তু তার মতন করে প্রচার চালাচ্ছে। তারাও তাদের কি করবে, দুর্নীতিমুক্ত সমাজ বা অন্যান্য যে সমস্ত কর্মসূচিগুলি তারা কিন্তু বলে যাচ্ছে, বিএনপি বলতেছে। কিন্তু এনসিপির মানে কোনো ফুসরত আছে? সারাক্ষণ আছে, কিন্তু তারা এই ঝগড়া বাঁধানোর তালে পায়ে পা দিয়ে। তাহলে আচ্ছা, তরুণদের কাছ থেকে তো একটা কথা আপনি আমাকে বলেন, যে এই নাহিদ ইসলাম এনসিপির যিনি প্রধান, তিনি এর সঙ্গে তারেক রহমানকেও দায়ী করলেন কিভাবে? মানে ওই এটা তো বললাম তো, মানে জামাত তো নানান ফ্রন্টে খেলাধুলা করে। জামাতের মূল যেটা, তারা একটা রাখে, আর তাদের অন্যান্যদেরকে লেলাই দেয়। তো এখন এনসিপি কে যেভাবে ব্যবহার করতেছে, তারা যেভাবে তারেক রহমানের মুখোমুখি মানে করাচ্ছে, তারা ভাবতেছে যে আগে তারা শেখ হাসিনার মুখোমুখি হয়ে শেখ হাসিনার পতন ঘটাই দিচ্ছে, এখন বোধহয় তারেক রহমানের মুখোমুখি করায় তারেক রহমানের পতন ঘটাই দেবে। তো তারেক রহমান তো এখন ক্ষমতায় নেই, তো এখন পতন ঘটাচ্ছে কি ভাবে? তারেক রহমানের ক্যারিশমাটিক যে এগুলো আছে, চেহারাগুলি আছে, বা তার একটা মানে অন্য ধারার ওই ধারাটাকে ক্ষতিগ্রস্ত করার জন্য তাকে যুক্ত করতেছে, টেনে এনে এনে। তারেক রহমান তো দূরের কথা, মির্জা আব্বাসও তো মুখোমুখি নেই, কিন্তু তাকেও টেনে এনে যে তুই আমার সাথে বিরোধ কর, তুই আমার সাথে লড়াই কর, এরকম একটা ভাব। এটা খুব নেগেটিভ প্রচার দিয়ে সামনে এগুলো দরকার ছিল না। তাদের মনে রাখার দরকার, তারা কিন্তু একটা ঐতিহ্যের অংশ। বাংলাদেশের ইতিহাস যতদিন থাকবে, এই তরুণদের নেতৃত্বে অভ্যুত্থানের ইতিহাসটা থাকবে। যারা এত বড় একটা বড় অভ্যুত্থানের সাক্ষী বা ইতিহাস, তাদের 1-1.5 বছরের মাথায় এসে এখন যে ধারাটা, যে ধারায় তারা রাজনীতিটা করছে, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছে, চরিত্র হনন করে উস্কানি দিয়ে যেভাবে প্রচার প্রচারণা চালাচ্ছে, আমি খুবই হতাশ। আমি একমাত্র তাসলিম, যারা তার যে ক্যাম্পেইনের মানে চরিত্র, যেভাবে সে মানে ঘুরে বেড়াচ্ছে, যেভাবে কথা বলছে, আমি তাকে ছাড়া আমি আর দ্বিতীয় কোনো প্রার্থী পাচ্ছি না। কিন্তু এটা তো তরুণদের প্রত্যেকটা প্রার্থীরই তো এই একটা
ভিন্ন মাত্রায়, যে তারা কথা বলছে, নামছে, বলছে, তাদের মধ্যে একটা স্বপ্ন খোঁজার চেষ্টা করছে, কিন্তু কি বলতেছে, এই চাঁদাবাজ দুর্নীতিবাজ এর উৎখাত করবো, ওকে এ 12 তারিখের পরে খবর হয়ে যাবে, এই যে উস্কানিমূলক কথাবার্তা, এইটা তো আমরা শুনি বিএনপির মুখে, আওয়ামী লীগের মুখে বা জামাতের মুখে কখনো কখনো। এটা তো তাদের মুখ দিয়ে তো আমরা এটা শুনতে চাই না। আমরা যেটা শুনতে চাই সে কথা তো তারা বলতেছে না। এটা হলো দুর্ভাগ্য। এইটা কি দেখেন, ওই যে বলা হচ্ছে না, আপনি মনে হয় বলছিলেন নাকি যে এটা পুরোপুরি মানে জামাত বিএনপির সঙ্গে আরো কিছুদিন ক্ষমতায় থাকলে বলে তো যে বিএনপি কে গিলে খাইতো। এখন Right. আর এনসিপি তো ছোট, এরা মানে খুব দ্রুত হজম করে ফেলছে তাদেরকে। এখন এরা হজম হওয়ার পর এদেরকে এখন এই যে বিভিন্ন ভাবে বদ হজম করাচ্ছে তাদেরকে দিয়ে, বমি করাচ্ছে। হ্যাঁ, এগুলি খারাপ, এগুলি মানে হতাশার যোগায়। এগুলি দেখে খুব মানে উৎসাহিত হচ্ছি না বা কনভিন্স হচ্ছি না। না আরে বাবার পাটোয়ারি যে একটা বিশাল কাজে প্রজেক্ট হাতে দিচ্ছে, চাঁদাবাজ মানে চাঁদাবাজি বন্ধ করে দেবে, চলো আমরা ঢাকাবাসী আমরা দলে দলে এনসিপির পিছনে, নাসিরুদ্দিন পাটোয়ারির পিছনে লড়াই। এইরকম কিন্তু জাগরণ তৈরি হচ্ছে না। জাগরণ তৈরি হলে তার ওই সে যখন হাঁটতো তখন বোঝা যেত যে তার পিছনে 2, 3, 4, 5 হাজার মানুষ হাঁটতেছে। সেই হাঁটা কিন্তু আমরা দেখছি না। যা হাঁটতেছে তার মধ্যে অর্ধেকের বেশি হচ্ছে জামাতের কর্মী, কারণ ওই অঞ্চলে তো জামাতের কোনো প্রার্থী নেই, তো জামাতেরই একটা অংশ, এবং বলা যায় কি পুরোটাই হয়তো জামাতের। আমি ওই যে ইউরোপিয়ান ইউনিয়নের পর্যবেক্ষকদের সঙ্গে ইংরেজিতে কনভারসেশনে যে তরুণটা হেল্প করতেছে, আমার কাছে কেন জানি মনে হচ্ছে সে একটা জামাতের শিক্ষিত তরুণ, যে নাসিরুদ্দিন পাটোয়ারির ইংরেজি এটা ঠিকভাবে বলতে পারতেছে না বলে সে এটাকে সাপোর্ট করতেছে। তো আমি 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 জানি না এখন কোন কে এনসিপি কে জামাত, আমি তো মিলেমিশে গেছে। তো যাই হোক, এটা মানে ভালো কোনো দৃষ্টান্ত হচ্ছে না, একটু বলা যায়। যে অনেকে না এখনো সন্দেহ করছেন, আমি বুঝলাম না কারণটা কি। এখনো তারা বলছেন যে নির্বাচন শেষ পর্যন্ত হবে কিনা এটা নিয়ে সন্দেহ। আমার সঙ্গে একজনের কথা হচ্ছিল, তিনি আমাকে বলছেন যে 11 তারিখেও তো কিছু ঘটতে পারে। তো এটা কি, আপনি কি এই ধরনের কোনো আশঙ্কা আসলে দেখেন নির্বাচন নিয়ে? দেখেন, এই খুব সেন্সিটিভ বিষয়, সবার মধ্যেই একটা শঙ্কা। যখন নাকি জয় পরাজয় ব্যাপারটা অনেকে নিশ্চিত হবে যে আমি আর পারবো না, তখন হয়তো তারা এমন একটা কিছু ঘটনা ঘটাবে, তাদের নির্বাচন ভণ্ডুর হয়ে যাবে। ওসমান হাদিকে নিয়ে যে ঘটনা ঘটছিল, মনে হচ্ছিল যেন নির্বাচন বোধহয় হবে না। তো এইরকম আর 1-2টা ওসমান হাদির ঘটনা যদি ঘটে যায় এবং যদি দুই পক্ষ সংঘাতে লিপ্ত হয়, জামাত এবং বিএনপি, তাহলে তো নির্বাচন হবে না। নির্বাচন কাদেরকে নিয়ে হবে? যে মূল প্লেয়ার দুইজন, তাদের মধ্যে যদি মানে সংঘাতের অবস্থা তৈরি হয়, তাহলে তো নির্বাচন ভণ্ডুল হইতেই পারে। ফলে মানুষের মধ্যে শঙ্কা আছে। এবং প্রতিদিন কিন্তু এখন যদি ডিম নিয়ে যদি আপনি এই পরিমাণ অ্যাগ্রেসিভ মুডে চলে যান, তাহলে ডিমের বদলে যখন কি ওখানে ককটেল হবে, বোমা হবে, তখন ওই পরিস্থিতিতে কোথায় যে দাঁড়াবে, বুঝতে পারছেন তো? আচ্ছা, আমি আলোচনা শেষ করি। শেষ করার আগে আমি একটা একটা পয়েন্ট, শুরুতে যেটা নিয়ে আলোচনা করছিলাম, যে গণভোট, সরকারের ভূমিকা, প্রশাসনের ভূমিকা এবং সবশেষ নির্বাচন কমিশনের ভূমিকা। আপনার কি মনে হয় যে নির্বাচন কমিশন যদি বলতে পারত, মানে সে কি উপদেষ্টাদেরকে কাজটা ঠিক হচ্ছে না এই কথা বলতে, যে তারা কি একটু দ্বিধা করছে, তারা কি বলতে পারছে না, নাকি তারা বললে কি তাদের অবস্থানটা আরো দৃঢ় হতো, নাকি তারা কি সুযোগটা হারালো? আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হচ্ছে তাই। কারণ সরকারি কর্মচারীদের ক্ষেত্রে যদি তারা বলতে পারে যে এটা তারা পক্ষে বিপক্ষে প্রচার চালাতে পারে না, তাহলে উপদেষ্টারা না কেন? কারণ উপদেষ্টারা তো সরকারকে রিপ্রেজেন্ট করে, তাই না? তারা বড় কর্তা আর এরা হচ্ছে ছোট কর্তা। তো এটা আমার মনে হচ্ছে যে নির্বাচন কমিশন বোধহয় একটু দ্বিধাগ্রস্ত, বিরোধে হয়তো সরকারের সাথে যেতে চায় না বলে তারা বলছে না। কিন্তু আমার মনে হয় যে এটা নির্বাচন কমিশনই এখন মূল অথরিটি। তাদের সেই গার্ডস পার্টসটা এখনই দেখানো উচিত, পরিষ্কার ভাবে বলা উচিত সরকারকে যে আপনারা এটা করতে পারবেন, এটা করতে পারবেন, এই ব্যাপারে কোন রকম দ্বিধা করা উচিত না। জি, তাহলে নির্বাচন কমিশন তার মেরুদণ্ড প্রদর্শনের একটা সুযোগ তারা হারালো, আমার যেটা মনে হয়। প্রিয় দর্শক, আপনারা শুনলেন একজন মুস্তফা ফিরোজের বিশ্লেষণ। আশা করি আপনাদের ভালো লেগেছে। আগামীতে আবার কথা হবে। এখন পর্যন্ত